চোখে যদি আকাশ ছোঁয়ার স্বপ্ন জ্বলে তাহলে ভাগ্য নিজেই পথ করে দেয়। হাতে ঝাড়ু থাকুক বা পায়ে ছেঁড়া জুতো, কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা পুরনো ধুলোমাখা বিমানঘাটির ধারে 14 বছরের অর্জুন প্রতিদিন সূর্য ওঠার আগেই পৌঁছে যেত। তার হাতে একটা পুরনো কাপড় এবং পানির বালতি থাকত, কিন্তু তার চোখে থাকত সেই উঁচুতে উড়ে যাওয়া বিমানগুলোর ঝকঝকে আলো, যেগুলোকে ছোঁয়া তার মতো গরিব ছেলের জন্য একটা অসম্ভব স্বপ্নের মতো ছিল। অর্জুন সেখানকার গ্রাউন্ড স্টাফের মধ্যে সবচেয়ে ছোট ছিল, যার কাজ শুধু বিমানের ধুলো ঝাড়া এবং মেঝে পরিষ্কার করা। সেখানে কাজ করা বড় ইঞ্জিনিয়ার এবং অফিসাররা তাকে প্রায়ই উপেক্ষা করে দিত, যেন সে সেই বিশাল যন্ত্রপাতির কোনো নিষ্প্রাণ অংশ হয়ে গেছে। কিন্তু অর্জুন শুধু পরিষ্কার করত না, সে প্রতিটি স্ক্রু, প্রতিটি তার এবং ইঞ্জিনের প্রতিটি গর্জনকে নিজের রুহ দিয়ে অনুভব করত। তার বাবা একটা ছোট গ্যারেজে মেকানিক ছিলেন এবং সেখান থেকেই অর্জুন যন্ত্রের নিঃশব্দ ভাষা বোঝা শিখেছিল। সে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে পাইলটদের ককপিটে বোতাম টিপতে দেখত এবং মনে মনে সেই সূক্ষ্মতাগুলো মনে রেখে নিত। এক দুপুরে যখন রানওয়ের তাপ চোখে ঝাঁঝালো লাগছিল, একটা আলিশান প্রাইভেট জেটের কাছে বেশ হইচই পড়ে গিয়েছিল। ক্যাপ্টেন রাহুল শর্মা, যিনি তার কঠোর মেজাজ এবং শৃঙ্খলার জন্য বিখ্যাত ছিলেন, খুব রেগে গিয়েছিলেন। তার বিমান উড়তে প্রস্তুত ছিল না, অথচ তাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য অন্য শহরে পৌঁছাতে হতো। ইঞ্জিন যখনই স্টার্ট করা হতো তাতে একটা অদ্ভুত খড়খড় শব্দ হতো এবং তারপর হঠাৎ চুপ হয়ে যেত। অভিজ্ঞ মেকানিকদের একটা পুরো টিম ঘামে ভিজে গিয়েছিল। কেউ বলছিল যে ফুয়েল পাম্পে বড় সমস্যা, কেউ ইঞ্জিন পুরোপুরি ফেল হয়ে যাবার আশঙ্কা করছিল। ক্যাপ্টেন রাহুলের মূল্যবান সময় নষ্ট হচ্ছিল এবং তার রাগ সপ্তম আকাশে ছিল। তিনি চেঁচিয়ে বলেছিলেন যে পরের 10 মিনিটের মধ্যে সমাধান না পেলে তিনি পুরো টিমকে সাসপেন্ড করে দেবেন। ঠিক তখনই ইঞ্জিনের কাছে পাখা পরিষ্কার করতে থাকা অর্জুনের নজর প্রপেলারের নিচের অংশের একটা সূক্ষ্ম ফাটলে পড়েছিল। সে মনোযোগ দিয়ে দেখল যে সেখানে একটা খুব ছোট ধাতুর টুকরো আটকে আছে, যা সম্ভবত টেক অফের সময় রানওয়ে থেকে উড়ে সেখানে এসে পড়েছিল। সেই টুকরোটা এতটাই ছোট ছিল যে কোনো বড় মেকানিকের নজর তার উপর পড়েনি, কিন্তু সেই টুকরোটা ইঞ্জিনের ব্লেডকে পুরো শক্তিতে ঘুরতে বাধা দিচ্ছিল। নিজের দ্বিধা এবং ভয়কে পাশে রেখে অর্জুন আস্তে আস্তে ক্যাপ্টেনের কাছে গেল। তার ছেঁড়া কাপড় এবং ধুলোমাখা মুখ দেখে ক্যাপ্টেন তাকে ডেকে পিছিয়ে যেতে বললেন, কিন্তু অর্জুনের কণ্ঠে একটা অদ্ভুত স্থিরতা এবং আত্মবিশ্বাস ছিল। সে নিজের গলা নিচু করে নম্রভাবে বলল, সাহেব, ক্ষমা করবেন, কিন্তু ইঞ্জিন খারাপ হয়নি, শুধু পাখার ব্লেড আটকে গেছে, এজন্য সে লোড নিতে পারছে না। ক্যাপ্টেন রাহুল থমকে গেলেন। একটা সাধারণ পরিষ্কারক ছেলে তাকে বিশ্বের সবচেয়ে দামি ইঞ্জিন সম্পর্কে পরামর্শ দিচ্ছিল। তিনি এক মুহূর্তের জন্য অর্জুনের গভীর চোখে তাকালেন, যেখানে না কোনো দ্বিধা ছিল, না কোনো ভণ্ডামি। ক্যাপ্টেন রাহুলের ভ্রু কুঁচকে গেল এবং তিনি তাচ্ছিল্য ভরা চোখে সেই ক্ষুদে ছেলেকে দেখলেন। তার পিছনে দাঁড়ানো প্রধান মেকানিক রাকেশ এবং তার টিম জোরে জোরে হাসতে লাগল। রাকেশ এগিয়ে এসে অর্জুনের কাঁধে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, এ ছোকরা, নিজের আওকাত দেখ এবং নিজের কাজ কর। এখানে বড় বড় ইঞ্জিনিয়ার ফেল হয়ে গেছে, আর তুই আমাদের শেখাবি যে হাওয়াই জাহাজ কিভাবে ঠিক হয়? গিয়ে মেঝেতে পোছা লাগা, নইলে এখনই তোকে এখান থেকে বের করে দেব। অর্জুনের চোখে জল এসে গেল, কিন্তু সে নিজের চোখ রাকেশের থেকে নয়, বরং ক্যাপ্টেন রাহুলের সঙ্গে মিলিয়ে রেখেছিল। সে জানত যে যদি বিমান এখন উড়ান না নেয় তাহলে ক্যাপ্টেনের বড় ক্ষতি হয়ে যাবে। অর্জুন হাত জোর করে খুব ধীর কণ্ঠে বলল, সাহেব, শুধু একবার সেই ছোট কোণটা দেখে নিন। যদি আমি ভুল হই তাহলে আপনি আমাকে নিজে পুলিশের হাতে তুলে দেবেন। অর্জুনের কণ্ঠে এমন একটা সত্যতা এবং তীব্রতা ছিল যা ক্যাপ্টেন রাহুলের কঠিন হৃদয়কে ঝাঁকুনি দিয়ে দিল। তার মনে হলো যে একটা বাচ্চা এত বড় শর্ত তখনই দিতে পারে যখন তার কথায় পুরো বিশ্বাস থাকে। ক্যাপ্টেন নিজের হাত তুলে হইচই করা মেকানিকদের চুপ করালেন এবং রাকেশের দিকে ইঙ্গিত করে বললেন, থামো রাকেশ, যেখানে এই ছেলে বলছে একবার আবার টর্চ জ্বালিয়ে দেখো। আমাদের তো যাই হোক 10 মিনিট অপেক্ষা করতেই হবে, একবার চেক করতে কি ক্ষতি?
রাকেশ বকবক করতে করতে সিঁড়িতে উঠল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল এবং সে মনে মনে অর্জুনকে গালি দিচ্ছিল। সে অনিচ্ছায় নিজের ফ্ল্যাশলাইট জ্বালালো এবং পাখার সবচেয়ে ভিতরের অংশের গভীরে ঝুঁকে পড়ল। হঠাৎ তার আলো এক জায়গায় গিয়ে থেমে গেল। তার মুখ সাদা পড়ে গেল এবং তার হাত কাঁপতে লাগল। সেখানে পাখার দুটো ব্লেডের মাঝের সরু জোড়ায় একটা ছোট বাঁকা ধাতুর টুকরো আটকে ছিল। এটা সম্ভবত গত ল্যান্ডিংয়ের সময় রানওয়েতে পড়ে থাকা কোনো মাল মশলার অংশ ছিল। সেটা এত ছোট এবং এমন জায়গায় ছিল যে সাধারণ পরীক্ষায় তাকে ধরা অসম্ভব ছিল, কিন্তু ঠিক সেই ছোট টুকরোটা পুরো ইঞ্জিনের গতি আটকে রেখেছিল। রাকেশ কাঁপা হাতে চিমটি বের করে সেই টুকরোটা বাইরে টেনে বের করল। যেই টুকরোটা বাইরে এলো, সেখানে দাঁড়ানো সবার মাঝে নিস্তব্ধতা নেমে এলো। ক্যাপ্টেন রাহুল তৎক্ষণাৎ ককপিটে গিয়ে ইঞ্জিন স্টার্ট করার বোতাম টিপলেন। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ইঞ্জিন, যা এতক্ষণ শুধু খড়খড় করছিল, পুরো শক্তিতে গর্জন করে উঠল। পাখাগুলো এত জোরে ঘুরতে লাগল যে রানওয়ের ধুলো উড়তে লাগল। নিচে দাঁড়ানো মেকানিকরা নিজেদের চোখ নিচু করে দাঁড়িয়েছিল। তাদের নিজেদের যোগ্যতায় লজ্জা করছিল। ক্যাপ্টেন রাহুল আস্তে আস্তে বিমানের সিঁড়ি দিয়ে নেমে এলেন। তার মুখে এখন রাগ নয়, বরং একটা গভীর বিস্ময় এবং সম্মানের ভাব ছিল। তিনি অর্জুনের কাছে গিয়ে থামলেন, যে তার বালতি ধরে এক কোণায় দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন কিছুক্ষণ অর্জুনকে ভালো করে দেখলেন। তারপর যা করলেন তা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকের শ্বাস থেমে গেল। ক্যাপ্টেন রাহুল শর্মা, যিনি নিজের ইউনিফর্ম এবং নিজের মর্যাদায় গর্ব করতেন, তিনি নিজের হাত তুললেন এবং 14 বছরের সেই ধুলো মাখা ছেলেকে একটা শানদার স্যালিউট করলেন। অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। এটা প্রথমবার ছিল যখন কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখেছিল, একটা আবর্জনা পরিষ্কারক হিসেবে নয়। ক্যাপ্টেন রাহুলের স্যালুট শুধু একটা ইঙ্গিত ছিল না, বরং সেটা ছিল সেই প্রতিভার জয় যা এতদিন ধুলো এবং দারিদ্র্যের নিচে চাপা পড়েছিল। রানওয়েতে উপস্থিত প্রত্যেকের চোখ হাঁ হয়ে গিয়েছিল। রাকেশ এবং তার টিম, যারা কিছুক্ষণ আগে অর্জুনের মজা ওড়াচ্ছিল, এখন নিজেদের চোখ মাটিতে গেঁথে দাঁড়িয়েছিল। তাদের বোঝা যাচ্ছিল না যে একটা সাধারণ বাচ্চা তাদের বছরের পর বছরের অভিজ্ঞতাকে কিভাবে ভারী করে ফেলল। ক্যাপ্টেন রাহুল অর্জুনের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। তার গলা একটু ভারী হয়ে এসেছিল। তিনি জিজ্ঞেস করলেন, বেটা, তোমার নাম কি এবং এসব তুমি কোথা থেকে শিখলে? বড় বড় ইঞ্জিনিয়ার যা দেখতে পেল না, তুমি এক নজরে কিভাবে চিনে ফেললে? অর্জুন খুব সরলভাবে মাথা নিচু করে বলল, সাহেব, আমার নাম অর্জুন। আমার বাবুজি রামেশ একটা ছোট গ্যারেজ চালান। ছোটবেলা থেকেই আমি তাকে পুরনো গাড়ির যন্ত্রাংশগুলোকে আবার জীবন্ত করতে দেখেছি। তিনি সবসময় বলেন যে যন্ত্রগুলো কথা বলে, শুধু তাদের শোনার কান লাগে। যখন আমি এই বিমান পরিষ্কার করছিলাম, তখন দেখলাম যে হাওয়ার দিক সেই কোণায় একটু বদলে যাচ্ছে। আমার মনে হলো সেখানে কিছু এমন আছে যা স্বাভাবিক নয়। ক্যাপ্টেন রাহুল অবাক হয়ে গেলেন। অর্জুনের কথাগুলো কোনো অভিজ্ঞ মেকানিকের চেয়েও গভীর ছিল। তিনি অনুভব করলেন যে এই ছেলের মধ্যে শুধু প্রতিভা নয়, বরং একটা জন্মগত দক্ষতা আছে যাকে গড়ে তোলা খুব জরুরি। তিনি অর্জুনের ছেঁড়া কুর্তা এবং তার ধুলো মাখা পায়ের দিকে তাকালেন এবং তারপর সেই উঁচুতে দাঁড়ানো বিমানের দিকে। তার মনে হলো যে কত প্রতিভা দারিদ্র্য এবং সুযোগের অভাবে অন্ধকারে দম ফেলে দেয়। ক্যাপ্টেন রাহুল ঘড়ি দেখলেন। তার মিটিংয়ের সময় হয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে এখন সেই মিটিং এই ছেলের ভবিষ্যতের চেয়ে বড় ছিল না। তিনি নিজের সহকারীকে বললেন যে ফ্লাইটটা আরও একটু বিলম্ব করা হোক। তিনি অর্জুনকে নিয়ে রানওয়ের ধারে তৈরি একটা ছোট ক্যান্টিনে গেলেন। সেখানে বসে থাকা লোকেরা একটা সাধারণ পরিষ্কারক কর্মীকে ক্যাপ্টেনের সঙ্গে এক টেবিলে বসে থাকতে দেখে অবাক হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন অর্জুনের জন্য চা এবং নাস্তা আনালেন, যা দেখে অর্জুনের চোখে একটা লজ্জা মিশ্রিত ঝকঝকে ভাব এসে গিয়েছিল। কথায় কথায় অর্জুন বলল যে তার মা প্রায়ই অসুস্থ থাকেন এবং তার বাবার সামান্য আয়ে ঘরের খরচ এবং ওষুধের বোঝা তুলতে কষ্ট হয়ে যায়। সে স্কুলে যেতে পারে না, কারণ তাকে কাজ করে ঘরের সাহায্য করতে হয়। কিন্তু প্রতি রাতে সে পুরনো র্যাগের দোকান থেকে ছেঁড়া পুরনো মেকানিক ম্যানুয়াল এবং হাওয়াই বিমানের ছবি এনে দ্বীপের মিটমিটে আলোয় পড়ত। তার স্বপ্ন পাইলট হওয়ার নয়, বরং বিশ্বের সেরা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার, যাতে সে সেই যন্ত্রগুলোর রুহ বুঝতে পারে যারা মানুষকে মেঘের ওপারে নিয়ে যায়। ক্যাপ্টেন রাহুলের মনে হলো যেন তিনি কোনো অমূল্য রত্ন পেয়ে গেছেন, যা কয়লার খনিতে চাপা পড়েছিল। তিনি মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তিনি অর্জুনের চোখে সোজা তাকিয়ে জিজ্ঞেস করলেন, যদি আমি তোমাকে শহরের সেরা স্কুল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠানোর ব্যবস্থা করি, তাহলে কি তুমি নিজের পুরো প্রাণ লাগিয়ে দেবে?
অর্জুনের হাতে ধরা চায়ের পেয়ালা কাঁপতে লাগল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান এত সরলভাবে বেরিয়ে যেতে পারে। অর্জুনের চোখ থেকে অশ্রুর এক অবিরল ধারা বয়ে গেল। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং কাঁপা কণ্ঠে বলল, সাহেব, আমার জন্য এটা কোনো স্বপ্ন সত্যি হওয়ার মতো, কিন্তু আমার বাবুজি একা গ্যারেজের কাজ সামলাতে পারবেন না। আমার মায়ের ওষুধ এবং ঘরের চুলো আমার এই ছোট চাকরির ওপর নির্ভর করে। যদি আমি পড়তে চলে যাই তাহলে তাদের কি হবে? ক্যাপ্টেন রাহুলের মুখে একটা মর্যাদাপূর্ণ হাসি ফুটল। তিনি অনুভব করলেন যে অর্জুন শুধু একটা প্রতিভাধর বাচ্চা নয়, বরং একটা দায়িত্বশীল ছেলেও। তিনি আস্তে করে বললেন, বেটা, যে বাচ্চা আজ 1 কোটি টাকার ইঞ্জিনকে নিজের বুদ্ধিতে বাঁচাতে পারে, সে কাল দেশের ভাগ্য বদলাতে পারে। তোমার পরিবারের দায়িত্ব এখন আমার। চলো, আমাকে এখন তোমার ঘর এবং তোমার বাবার সঙ্গে দেখা করতে হবে। ক্যাপ্টেন রাহুল নিজের ফ্লাইটের দায়িত্ব নিজের কো-পাইলটকে দিয়ে অর্জুনকে নিজের চকচকে গাড়িতে বসিয়ে সেই সরু বস্তির দিকে রওনা দিলেন, যেখানে দারিদ্র্যের দেওয়ালের মাঝে বড় স্বপ্ন দম নিচ্ছিল। যখন ক্যাপ্টেন রাহুলের গাড়ি সেই ধুলোমাখা গলিতে থামল, তখন সেখানকার লোকেরা হতবাক হয়ে গেল। নীল ইউনিফর্ম এবং কাঁধে ঝকঝকে তারকা লাগানো একজন বড় অফিসারকে নিজেদের এলাকায় দেখে নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন তাকে নিয়ে একটা ছোট তেল এবং গ্রিস মাখা গ্যারেজে পৌঁছল, যেখানে তার বাবা রামেশ একটা পুরনো গাড়ির নিচে শুয়ে খেটে যাচ্ছিলেন। অর্জুন ডাকল, বাবুজি, দেখো কে এসেছে। রামেশ যেই বাইরে বেরিয়ে এলেন, নিজের সামনে একজন ইউনিফর্ম পরা অফিসারকে দেখে তার হাত থেকে রেঞ্জ পড়ে গেল। তার মনে হলো না যে হয়তো তার ছেলে কোনো বড় ভুল করেছে এবং পুলিশ বা এয়ারলাইনের অফিসার তাকে ধরতে এসেছে। তিনি হাত জোড় করে ঘাবড়ে গিয়ে বললেন, সাহেব, আমার বাচ্চা নির্দোষ। যদি এর থেকে কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে শাস্তি দিন, একে ছেড়ে দিন। রামেশের চোখে ভয় এবং অসহায়ত্ব দেখে ক্যাপ্টেন রাহুলের হৃদয় ভরে এলো। তিনি এগিয়ে গিয়ে রামেশের হাত ধরলেন এবং বড় সম্মানের সঙ্গে বললেন, রামেশজি, আপনি ভুল বুঝছেন। আমি এখানে আপনার ছেলের অভিযোগ করতে নয়, বরং তাকে সালাম করতে এসেছি। হ্যাঁ, আজ এই বাচ্চা নিজের বুদ্ধিতে শুধু আমার বিমান বাঁচায়নি, বরং শত শত মানুষের প্রাণকে বিপদে পড়া থেকে রক্ষা করেছে। আপনার কাছে একটা কোহিনূর হীরা আছে এবং আপনি তাকে কয়লার কালিতে লুকিয়ে রেখেছেন। ক্যাপ্টেন রাহুল যখন বিস্তারিতভাবে পুরো ঘটনা শোনালেন, তখন রামেশের চোখে গর্বের অশ্রু ঝরে এলো। ক্যাপ্টেন সেখানেই দাঁড়িয়ে একটা বড় ঘোষণা করলেন। তিনি বললেন যে তিনি অর্জুনের থাকা, খাওয়া এবং তার পুরো পড়াশোনার খরচ তুলবেন। সঙ্গে তিনি রামেশের ছোট গ্যারেজকে একটা আধুনিক ওয়ার্কশপে বদলানোর জন্য আর্থিক সাহায্য দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন, যাতে তাকে আর দুয়ারে দুয়ারে ঘুরতে না হয়। রামেশের বিশ্বাস হচ্ছিল না যে রানওয়ের ধুলো তার ছেলে প্রতিদিন ঝেঁটিয়ে দিত, সেই ধুলো আজ তার কপালের তিলক হয়ে গেল। অর্জুন ঝুঁকে নিজের বাবা এবং ক্যাপ্টেন রাহুলের পায়ে হাত দিল। ক্যাপ্টেন তাকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আজ থেকে তোমার আসল উড়ান শুরু হচ্ছে। মনে রেখো, উঁচুতে পৌঁছেও নিজের শিকড় কখনো ভুলো না। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, অর্জুন সেই বিমান ঘাঁটির দিকে শেষবারের মতো তাকালো। এখন তার হাতে পরিষ্কারের কাপড় নয়, বরং একটা নতুন নোটবুক এবং ক্যাপ্টেনের দেওয়া একটা কলম ছিল। সে জেনে গিয়েছিল যে পরিশ্রম এবং সততার পথ যত লম্বা হোক না কেন, তার গন্তব্য সবসময় সম্মানের হয়। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল এবং রানওয়ের সেই ধুলো থেকে বেরিয়ে অর্জুন এখন শহরের সবচেয়ে নামকরা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের করিডরে পৌঁছে গিয়েছিল। ক্যাপ্টেন রাহুল নিজের প্রতিশ্রুতি রেখে অর্জুনের শিক্ষার জন্য কোনো কসর বাকি রাখেননি। কিন্তু এই পথ অর্জুনের জন্য এত সহজ ছিল না। যেখানে বাকি ছাত্ররা দামি গাড়িতে আসত এবং বিদেশ থেকে আনা বইয়ে রটান্ত করত, সেখানে অর্জুন আজও নিজের পুরনো সাইকেলে কলেজে আসত। তার সহপাঠীরা তাকে মেকানিক বা গ্যারেজ বয় বলে তার মজা ওড়াত। অভিজিৎ নামে এক অহংকারী ছাত্র, যার বাবা বিমানমন্ত্রকে বড় অফিসার ছিলেন, প্রায়ই অর্জুনকে নিচু দেখানোর কোনো সুযোগ ছাড়ত না। একদিন ক্লাসে যখন প্রফেসর রমেশ সিং জেট ইঞ্জিনের থার্মাল ডায়নামিক্স নিয়ে একটা জটিল প্রশ্ন করলেন, তখন পুরো ক্লাস চুপ হয়ে গেল। অভিজিৎ নিজের দামি বইয়ের পাতা উল্টে যাচ্ছিল, কিন্তু অর্জুন দাঁড়িয়ে এত সরল এবং গভীরভাবে সেই সমস্যার সমাধান বলল যে প্রফেসর নিজেও অবাক হয়ে গেলেন। প্রফেসর রমেশ সিং চশমা খুলে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, তোমার উত্তরে বইয়ের জ্ঞানের চেয়ে অভিজ্ঞতার গন্ধ বেশি। তুমি এটা কোথা থেকে শিখলে? অর্জুন খুব বিনয়ের সঙ্গে উত্তর দিল, স্যার, বইগুলো পথ দেখায়, কিন্তু যন্ত্রের আওয়াজকে হৃদয় দিয়ে শুনতে হয়। এই উত্তর অভিজিতের অহংকারে আঘাত করল, কিন্তু অর্জুনের জন্য এটা শুধু কথা ছিল না, বরং তার বছরের পর বছরের পরিশ্রম ছিল।
কলেজের 4 বছরের মধ্যে অর্জুন নিজের ছুটির একটা মুহূর্ত ক্যাপ্টেন রাহুলের সেই হ্যাঙ্গারে কাটিয়েছিল, যেখানে সে একসময় পরিষ্কার করত। এখন সে সেখানে পরিষ্কারক কর্মী নয়, বরং একজন ট্রেনি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত। ক্যাপ্টেন রাহুল প্রায়ই তাকে দেখতেন এবং গর্বে ভরে যেতেন। তিনি দেখলেন যে অর্জুনের প্রতিভা এখন একটা বিশাল বৃক্ষের রূপ নিচ্ছে। পড়াশোনা শেষ হবার পর ফাইনাল ইয়ারের প্রজেক্টের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ রাখা হয়েছিল। একটা পুরনো খারাপ হয়ে যাওয়া টার্বোপ্রপ ইঞ্জিনকে আবার জীবন্ত করতে হতো, যাকে অনেক বড় কোম্পানি কবার ঘোষণা করে দিয়েছিল। কলেজের টিমের নেতৃত্ব অভিজিৎকে দেওয়া হলো, কারণ তার কাছে সম্পদের অভাব ছিল না, যেখানে অর্জুনকে সবচেয়ে কম সুবিধার টিম দেওয়া হলো। অভিজিৎ নতুন এবং দামি যন্ত্রাংশ ব্যবহার করল, কিন্তু ইঞ্জিন স্টার্ট হলো না। সে বারবার ওভারহিট হয়ে যাচ্ছিল। অর্জুন হাল ছাড়ল না। সে নিজের বাবার গ্যারেজ থেকে পাওয়া পুরনো যন্ত্র তুলে নিল এবং ইঞ্জিনের আওয়াজ মন দিয়ে শুনল। সে অনুভব করল যে সমস্যা প্রযুক্তিতে নয়, বরং ইঞ্জিনের ফ্লো কন্ট্রোলে একটা ছোট বাঁধার কারণে, ঠিক যেমন সেদিন রানওয়েতে হয়েছিল। যখন পরীক্ষার দিন এলো, তখন পুরো কলেজ রানওয়েতে জমায়েত হলো। অভিজিতের ইঞ্জিন ধোঁয়া ছেড়ে বন্ধ হয়ে গেল, কিন্তু যখন অর্জুন নিজের হাত ইঞ্জিনে রেখে তাকে স্টার্ট করল, তখন তার গর্জন পুরো ক্যাম্পাসে শোনা গেল। সেই ইঞ্জিন কোনো নতুন বিমানের মতো দুলকি চালে চলছিল। প্রফেসররা তালি দিয়ে অর্জুনকে স্বাগত জানালেন। সেই সন্ধ্যায় অর্জুনের হাতে একটা খাম এলো। এটা বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা কোম্পানির তরফ থেকে চিফ ডিজাইন ইঞ্জিনিয়ারের পদের নিয়োগপত্র ছিল। অর্জুনের চোখে আবার সেই পুরনো ঝকঝকে ভাব ফিরে এলো, কিন্তু এবার তাতে একটা স্থিরতা ছিল। সে প্রথমে সেই চিঠি নিজের বাবা রামেশের চরণে রাখল এবং তারপর ক্যাপ্টেন রাহুলকে ফোন করল। ক্যাপ্টেন ফোন তুলেই শুধু একটা কথা বললেন, অর্জুন, আমি বলেছিলাম না তোমার আসল উড়ান এখন শুরু হয়েছে? কিন্তু মনে রেখো, একটা বড় পরীক্ষা এখনও বাকি। অর্জুনের তখন বোঝা যায়নি যে ক্যাপ্টেনের এই কথার মানে কি, কিন্তু তার মনে হচ্ছিল যে ভাগ্য তাকে আবার সেই রানওয়েতে নিয়ে যাচ্ছে যেখান থেকে সব শুরু হয়েছিল। 5 বছর কেটে গেল। এখন অর্জুন এক সাধারণ মেকানিকের ছেলে নয়, বরং বিমান জগতের এক উদীয়মান তারকা ছিল। তার খ্যাতি এমন এক ইঞ্জিনিয়ার হিসাবে ছিল যে সেই সমস্যাগুলো সমাধান করতে পারত যেখানে বড় বড় যন্ত্র এবং কম্পিউটার ফেল হয়ে যেত। এক দুপুরে এক আন্তর্জাতিক এভিয়েশন এক্সপোর মধ্যে একটা খুব বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেল। একটা নতুন প্রোটোটাইপ বিমান, যাকে অভিজিতের কোম্পানি ডিজাইন করেছিল, রানওয়েতে ল্যান্ডিংয়ের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমানে অনেক ভিআইপি এবং নিজে ক্যাপ্টেন রাহুল শর্মা ছিলেন, যিনি এখন এয়ারলাইনের অপারেশনস হেড হয়ে গিয়েছিলেন। বিমানের হাইড্রোলিক সিস্টেম হঠাৎ জ্যাম হয়ে গিয়েছিল এবং ব্রেক কাজ করছিল না। রানওয়ের শেষে একটা গভীর খাদ ছিল এবং যদি বিমান না থামত তাহলে একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি নিশ্চিত ছিল। কন্ট্রোল রুমে হইচই পড়ে গেল। অভিজিৎ, যে এখন একটা বড় পদ সামলাচ্ছিল, ঘাবড়ে গিয়ে ঘামে ভিজে গেল। তার কাছে থাকা সব ডিজিটাল সেন্সর সিস্টেম এরর দেখাচ্ছিল। সে চেঁচিয়ে বলল, আরে কম্পিউটার বলছে যে সিস্টেম পুরোপুরি ডেড হয়ে গেছে, এখন আমরা কিছু করতে পারবো না। পাইলটকে বলো যে প্যারাশুট ব্যবহার করুন। কিন্তু ক্যাপ্টেন রাহুল বিমানকে এভাবে পরিত্যক্ত করতে চাননি। ঠিক সেই সময় অর্জুন কন্ট্রোল রুমের দরজায় দাঁড়িয়েছিল। সে অনুমতি ছাড়াই ভিতরে পা রাখল এবং সোজা অভিজিতের মনিটরের দিকে তাকালো। অভিজিৎ তাকে ধাক্কা দিয়ে বলল, পিছিয়ে যাও অর্জুন, এখানে তোমার কোনো দরকার নেই। এটা একটা অত্যাধুনিক সফটওয়্যার ফেলিয়ার, তোমার হাতের কাজ নয়। অর্জুন অভিজিতের চোখে তাকিয়ে দৃঢ়তার সঙ্গে বলল, অভিজিৎ, সমস্যা সফটওয়্যারে নয়, হার্ডওয়্যারের একটা ছোট চাপে। আমাকে ক্যাপ্টেন রাহুলের সঙ্গে কথা বলতে দাও। অর্জুন রেডিও তুলে নিল এবং শান্ত কণ্ঠে বলল, ক্যাপ্টেন, এটা অর্জুন, ঘাবড়াবেন না। বিমানের বাঁ পাখার নিচে একটা ম্যানুয়াল ভালভ আছে, যার শুধু একটা ঝাঁকুনির দরকার। আপনি এয়ার ব্রেক 3 বার জোরে অন অফ করুন, সফটওয়্যার রিসেট হয়ে যাবে। সেখানে দাঁড়ানো অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এটাকে বোকামি ভরা পরামর্শ মনে করল, কিন্তু ক্যাপ্টেন রাহুলের সেই 14 বছরের ছেলের কণ্ঠ মনে পড়ে গেল, যে একবার শুধু আওয়াজ শুনে ইঞ্জিনের খারাপই বলে দিয়েছিল। তিনি বিলম্ব না করে ঠিক সেইটাই করলেন যা অর্জুন বলেছিল। যেই ক্যাপ্টেন তৃতীয়বার সুইচ টিপলেন, একটা জোর ধাতব শব্দ হলো এবং জ্যাম হয়ে থাকা হাইড্রোলিক সিস্টেম হঠাৎ খুলে গেল। বিমানের টায়ার রানওয়েতে ঘষ্টে চেঁচিয়ে উঠল এবং খাদ থেকে মাত্র কয়েক ফুট আগে বিমান পুরোপুরি থেমে গেল। কন্ট্রোল রুমে নিস্তব্ধতা নেমে এলো। অভিজিতের হাত থেকে ট্যাবলেট পড়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে প্রযুক্তিতে সে কোটি কোটি টাকা খরচ করেছিল
তাকে অর্জুন একটা সামান্য ম্যানুয়াল ঝাঁকুনিতে ঠিক করে দিল। কিছু মিনিট পরে ক্যাপ্টেন রাহুল বিমান থেকে বাইরে বেরিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু চোখে একটা ঝকঝকে ভাব ছিল। তিনি সোজা অর্জুনের দিকে এগিয়ে গেলেন এবং সবার সামনে তাকে জড়িয়ে ধরলেন। ক্যাপ্টেন অভিজিতের দিকে ঘুরে তাকালেন, যে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তিনি ভারী কণ্ঠে বললেন, অভিজিৎ, ডিগ্রি এবং দামি সফটওয়্যার আমাদের তথ্য দিতে পারে, কিন্তু বোঝাপড়া এবং অভিজ্ঞতা শুধু মাটির সঙ্গে যুক্ত থেকেই পাওয়া যায়। অর্জুন আজ শুধু আমার প্রাণ বাঁচায়নি, বরং এটা প্রমাণ করে দিয়েছে যে একজন সত্যিকারের ইঞ্জিনিয়ার সে, যে যন্ত্রের ধূপকূপ বোঝে, না যে শুধু তার ডেটা পড়ে। অর্জুন সেখানে দাঁড়িয়ে হাসছিল। তার জয়ে গর্ব ছিল না, বরং তাকে খুশি করছিল এই কথা যে আজ সে সেই ঋণের একটা ছোট অংশ শোধ করে দিয়েছে, যে ঋণ ক্যাপ্টেন রাহুল বছর আগে এক গরিব বাচ্চার উপর ভরসা করে চাপিয়েছিলেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। অর্জুনের সামনে এখন এমন এক চ্যালেঞ্জ আসতে চলেছে যা তার অতীত এবং ভবিষ্যৎকে একসঙ্গে জুড়ে দেবে। সময়ের চক্র আবার ঘুরল, কিন্তু এবার অর্জুন শিকার নয়, বরং সেই কষ্টগুলোর শিকারী যা গরিব বাচ্চাদের স্বপ্ন গিলে নেয়। নিজের সাফল্যের শিখরে পৌঁছে অর্জুন একটা এমন সিদ্ধান্ত নিল যা পুরো বিমানন শিল্পকে চমকে দিল। সে নিজের বহুজাতিক কোম্পানির আলিশান চাকরি এবং কোটি কোটি টাকার প্যাকেজ ছেড়ে দিল। তার স্বপ্ন এখন শুধু উঁচু বিমান বানানো নয়, বরং সেই হাতগুলোকে গড়ে তোলা যারা অভাবের কারণে শুধু ধুলো ঝাড়তে বাধ্য ছিল। সে সেই পুরনো বিমান ঘাঁটির কাছে যেখানে সে একসময় ঝাড়ু দিত, উড়ান এরোস্পেস একাডেমির ভিত্তি স্থাপন করল। এটা কোনো সাধারণ স্কুল ছিল না, বরং এমন এক জায়গা যেখানে ঝুপড়ি বস্তির সেই বাচ্চাদের বিনামূল্য প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হতো যাদের মধ্যে যন্ত্র বোঝার জন্মগত প্রতিভা ছিল। অর্জুনের বিশ্বাস ছিল যে ডিগ্রি যে কেউ পেতে পারে, কিন্তু যোগ্যতা প্রায়ই সেই গলিতে দম ফেলে দেয় যেখানে দারিদ্র্যের অন্ধকার থাকে। একাডেমির উদ্বোধনের দিন অর্জুনের জীবনের সবচেয়ে আবেগপূর্ণ দিন ছিল। প্রধান অতিথি হিসেবে সেখানে ক্যাপ্টেন রাহুল শর্মা এবং অর্জুনের বাবা রামেশ উপস্থিত ছিলেন। রামেশ আজ নিজের ছেঁড়া শার্ট নয়, বরং অর্জুনের দেওয়া একটা পরিষ্কার শেরওয়ালি পরেছিলেন, কিন্তু তার হাতের সেই গ্রিজের কালো দাগ আজও তার পরিশ্রমের সাক্ষী দিচ্ছিল। মঞ্চে দাঁড়িয়ে যখন অর্জুনকে বলার জন্য ডাকা হলো, তখন সে স্বর্ণপদক বা নিজের কৃতিত্বের কথা বলল না। সে ভিড়ের মধ্যে থেকে একটা ছোট ছেলেকে ওপরে ডেকে আনল, যে ছেঁড়া কাপড়ে ছিল এবং যার হাতে পরিষ্কারের একটা কাপড় ছিল। অর্জুন সেই বাচ্চার হাত ধরল এবং মাইকে বলল, আজ থেকে 15 বছর আগে আমিও ঠিক এভাবে এক কোণায় দাঁড়িয়েছিলাম। দুনিয়া আমাকে শুধু একটা চাকর মনে করত, কিন্তু একজন মানুষ আমার উপর ভরসা করলেন এবং আমাকে স্যালিউট করলেন। সেই এক মুহূর্তে আমার পুরো দুনিয়া বদলে গেল। আজ আমি সেই ভরসা এই হাজারো বাচ্চাদের দিতে চাই। অর্জুন ঘুরে ক্যাপ্টেন রাহুলের দিকে তাকালো এবং তার চোখে সেই গর্ব এবং স্নেহ পেল যা বছর আগে রানওয়েতে দেখেছিল। অর্জুন ভারী কণ্ঠে বলল, আমার বাবা আমাকে যন্ত্র ঠিক করা শিখিয়েছেন, কিন্তু ক্যাপ্টেন রাহুল আমাকে মানুষের স্বপ্নকে উড়ান দেওয়া শিখিয়েছেন। সাফল্য সেটা নয় যা আমরা নিজে অর্জন করি, বরং সাফল্য সেটা যখন আমরা অন্যদের জন্য সিঁড়ি হয়ে যাই। সেই মুহূর্তে ক্যাপ্টেন রাহুল এগিয়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরলেন এবং আস্তে করে বললেন, বেটা, আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে একজন সত্যিকারের পাইলট সে যে মাটির সঙ্গে যুক্ত থাকে। আজ সেই একাডেমি থেকে বেরোনো বাচ্চারা দুনিয়ার বড় বড় এয়ারলাইনে ইঞ্জিনিয়ার এবং পাইলট হিসেবে কাজ করছে। অর্জুন প্রতি সন্ধ্যায় সেই পুরনো রানওয়েতে যায় এবং ডুবতে থাকা সূর্যের মাঝে উড়ে যাওয়া বিমানগুলো দেখে। তাকে এখন আর ভয় লাগে না যে কোনো ইঞ্জিন ফেল করবে, কারণ সে জানে যে সে এমন হাজারো অর্জুন তৈরি করে দিয়েছে যারা যন্ত্রের ধুকপুক নিজের রুহ দিয়ে শুনতে পারে। এই গল্প শুধু এক গরিব ছেলের ধনী হওয়ার নয়, বরং এটা সেই কর্মের গল্প যেখানে একটা ভালো কাজ পুরো প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিয়েছে। সত্যতা এবং সততার সঙ্গে করা সংগ্রাম কখনো বৃথা যায় না, কারণ প্রকৃতি সবসময় প্রতিভার পথ খুলে দেয়।